আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে অনার্স প্রথম বর্ষের যারা আছো তাদের উদ্দেশ্যে এই ক্লাসটি। তো তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে মূলত আমি তাপ ও তাপ গতিবিদ্যার উপর যারা অনার্স প্রথম বর্ষে আছো তাদের উদ্দেশ্যে ক্লাসটা নিব। কোর্সের নাম হলো তাপ ও তাপ গতিবিদ্যা। তো এই ক্লাস শেষে আমরা যে জিনিসগুলো জানতে পারবো, তাপগতি অপেক্ষক কি, অপেক্ষক সমূহ ব্যাখ্যা করতে পারবো, বা থমসনের সমীকরণ নির্ণয় করতে পারবে তোমরা, অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানতে পারবে। তো আমরা প্রথমেই চলে যাই তাপগতীয় ব্যবস্থাটা কি। সর্বপ্রথমে আমরা পড়ব তাপগতীয় ব্যবস্থা। তাহলে আমরা তাপগতিবিদ্যার যখনই যাব তখন আমরা সিস্টেমে অবস্থা বর্ণনা করার জন্য আমাদের কয়েকটা ফাংশনস খুবই ইম্পর্টেন্ট, যেটা বর্ণনা না করলেই নয়। তার মধ্যে চাপ, আয়তন, তাপমাত্রা, এনট্রপি, এই বিষয়গুলো বর্ণনা করার জন্য এই ফাংশনগুলো অবশ্যই দরকার তাপগতিবিদ্যার কোনো সিস্টেমের অবস্থা বর্ণনা করার জন্য। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে আমরা এই চলকগুলো সম্পর্কে আগেই জেনেছি। প্রথম সূত্র অনুযায়ী আমরা ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি এবং ডিকিউ সমান টিডিএস, আমরা এই সমীকরণগুলো আগেই নির্ণয় করেছি। তো এখন আমরা তোমাদের অবশ্যই মনে আছে যে প্রথম সূত্র কি তাপগতিবিদ্যার? প্রথম সূত্র ছিল যখনই নির্দিষ্ট পরিমাণ কাজ তাপে অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ কাজে রূপান্তরিত হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। আর দ্বিতীয় সূত্র অনুসারে তোমরা কি পড়েছিলে, যে এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব নয় যা পূর্ণ আবর্তনে কেবল উৎস হতে তাপ গ্রহণ করে তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করে। তো আমরা এখন এই দুইটা সূত্রের উপর বেস করেই আমরা তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র ব্যাখ্যা করব। তো কোনো সিস্টেমের সঠিক অবস্থা নিরূপণের জন্য আমাদের এই অপেক্ষক ছাড়াও আর অনেক কিছু জানার প্রয়োজন। এরূপ সম্পর্কে সিস্টেমের অবস্থার সমীকরণ হতে অতি সহজে নির্বাচন করা যায়, কিন্তু অবস্থার সমীকরণ জানা না থাকলে তখন অবস্থার পরিবর্তনের সাথে জড়িত কিছু গাণিতিক ফলাফল নির্বাচন করে তাদের সরলীকরণ করতে হয়। সরলীকরণের জন্য স্বাভাবিকভাবে কিছু ফাংশনের উপস্থাপনা আমাদের অতি আবশ্যিক হয়ে ওঠে। এই ফাংশনগুলো হলো তাপগতীয় অপেক্ষক। প্রথম ফাংশনটা কি? যদি আমরা এই তাপগতীয় ফাংশনগুলোকে আমরা ভাগ করতে যাই তাহলে প্রধানত 4 ভাগে আমরা ভাগ করতে পারবো। প্রথম হলো ইন্টারনাল এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি। 2 নম্বর হলো হেলমহোল্টজের মুক্ত শক্তি, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি। এনথালপি বা মোট তাপ, গিবের অপেক্ষক অর তাপগতীয় বিভব, যেটাকে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করে। তো আমরা প্রথমেই দেখে নিব অভ্যন্তরীণ শক্তিটা কি। ঠিক আছে, অভ্যন্তরীণ কোনো সিস্টেমের সঞ্চিত শক্তি যা পরিবেশ ও পরিস্থিতি অনুসারে অন্যান্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, সেটি অভ্যন্তরীণ শক্তি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা দেখেছিলাম যে আমরা যদি কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করি তাহলে কিছু অংশকে ওই সিস্টেমের অণুগুলোর মধ্যে এক ধরনের নড়াচড়া উত্তেজনা সৃষ্টি করে, আর কিছু অংশ
কাজে পরিণত হয়, অর্থাৎ কিছু অংশ অণুগুলোর মধ্যে অভ্যন্তরীণ শক্তি সৃষ্টি করে, আর কিছু অংশ ওই সিস্টেমের কাজ করে থাকে। এই কারণেই আমরা যখন সিস্টেমে তাপ দেই, ধরো তাপের পরিমাণটা যদি আমরা ডিকিউ হিসেবে ধরে নেই, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি লিখতে পারি, অথবা ডিডব্লিউ লিখতে পারি। তো সিস্টেমের কণাসমূহে রৈখিক গতি, স্পন্দন গতি, ঘূর্ণন গতি প্রভৃতির দরুন অভ্যন্তরীণ শক্তির উদ্ভব ঘটে। অভ্যন্তরীণ শক্তির পরম মান জানা যায় না, এর পরিবর্তন নির্ণয় করা যায় শুধুমাত্র। তো আমরা যেটা বললাম, তাপগতিবিদ্যার সূত্র অনুসারে আমরা ডি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ডি কিউ মাইনাস ডি ডব্লিউ, অথবা ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিবি। তো আমাদের অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানা হলো। এখন আমরা পড়ব হেলমহোল্টজের মুক্ত শক্তি। এফটা কি? হেলমহোল্টজের মুক্ত শক্তি বা স্থির আয়তনে তাপগতীয় বিভব অপেক্ষককে নিম্নলিখিতভাবে প্রকাশ করতে পারে। হেলমহোল্টজের মুক্ত শক্তিকে এফ দ্বারা প্রকাশ করলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস, যেখানে ইউ ও এস যথাক্রমে টি পরম তাপমাত্রায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং এন্ট্রপি নির্দেশ করে। ঠিক আছে, পরম তাপমাত্রা এবং এন্ট্রপি নির্দেশ করে। তো এখন আমরা ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা যদি উভয় পক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডিইউ মাইনাস টি ডিএস, ডিইউ মাইনাস টি ডিএস মাইনাস কি এস ডিটি। ঠিক আছে, কারণ ডেরিভেটিভ করলে ইউবির সূত্র হবে, প্রথম টিকে বাইরে রেখে টিএসকে করব, ডেরিভেটিভ করব, দেন এসকে বাইরে রেখে টিকে করলে টিডিএস মাইনাস, যেহেতু সামনে মাইনাস আছে, এস ডিটি হবে। কিন্তু টিডিএস সমান কি ডিইউ প্লাস পিডিবি, যেটা আমরা জানি যে টিডিএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডিইউ প্লাস পিডিবি লেখা যায়। অতএব আমরা ডিইউ প্লাস পিডিবির পরিবর্তে টিডিএস এর মান বসাতে পারি, অথবা টিডিএস এর পরিবর্তে ডিইউ প্লাস পিডিবি লিখতে পারি। তাহলে টিডিএস এর মানগুলো বসিয়ে দিই, মান বসালে মাইনাস ডিইউ মাইনাস পিডিবি হবে। এখানে ডিইউ ক্যান্সেল হয়ে গেলে এখানে ক্ষুদ্র পরিবর্তনের জন্য যে হেলমহোল্টজের মুক্ত শক্তি এফ, সেই এফকে আমরা ডিএফ সমান কি লিখতে পারি, এস ডিটি মাইনাস পিডিবি। এ থেকে দেখা যায় যে সমস্ত প্রত্যবর্তী প্রক্রিয়া ডিএফ ইজ ইকুয়াল টু মাইনাস পিডিবি হবে। ডিএস ইজ ইকুয়াল টু কত, মাইনাস পিডিবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে কিভাবে হলো, ডিএস ইজ ইকুয়াল টু ডিএফ ইজ ইকুয়াল টু মাইনাস পিডিবি, এই ক্ষেত্রে এস ডিটিটা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। সমস্ত প্রক্রিয়ায় ক্ষেত্রে এস ডিটি ইজ ইকুয়াল টু 0। সিস্টেমের আদি ও চূড়ান্ত অবস্থার মুক্ত শক্তি যদি এফ আই ও এফ ধরে নেই, তাহলে কি হবে দেখো, এফ আই মানে ইনিশিয়াল অবস্থা, আদি অবস্থা, এবং এফ যদি ধরে নেই, এফটা হলো ফাইনাল অবস্থা, চূড়ান্ত অবস্থা। তাহলে দেখো এফ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এফ আই এফ থেকে আমরা ডান পাশে যদি সমাকলন করি ইনিশিয়াল অবস্থা থেকে ফাইনাল অবস্থায়, তাহলে এফ মাইনাস এফ আই এফ সমান লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন আই টু এফ, অর্থাৎ ইনিশিয়াল টু ফাইনাল পর্যন্ত আমরা লিখতে পারি। তাহলে অর্থাৎ সমস্ত প্রত্যাবর্তক প্রক্রিয়ায় হেলমহোল্টজের অপেক্ষকের পরিবর্তন সিস্টেমের উপর সম্পাদিত কাজের পরিমাণের সমান। ঠিক আছে, আমরা এই ডিএফটা অর্থাৎ হেলমহোল্টজের অপেক্ষকের পরিবর্তন সিস্টেমের উপর সম্পাদিত কাজের পরিমাণের সমান হবে। ঠিক আছে, আর যদি
প্রত্যাবর্তী প্রক্রিয়ায় চাপ ও আয়তন স্থির থাকে, চাপ এবং আয়তন যদি স্থির থাকে তাহলে আমরা এখানে উপরের সমীকরণে মান বসিয়ে দিলে কি পাওয়া যাবে, তাহলে 0 পাওয়া যাবে। df = 0। একে যদি আমরা ইন্টিগ্রেশন করি f = ধ্রুবক হবে। এক্ষেত্রে মুক্ত শক্তি ধ্রুব থাকে, যেটা আমরা রসায়ন বিজ্ঞানের সমস্ত সমায়তন প্রক্রিয়ায় যে সকল রাসায়নিক বিক্রিয়া ঘটে সে সকল ক্ষেত্রে হেলমহোল্টজের অপেক্ষক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা অনুসরণ করে। সংখ্যায়নিক বলবিদ্যা এর গুরুত্ব অনেক বেশি। তাহলে আমরা উপরের যে 6.3 নং সমীকরণ, এখানে df = কি পেয়েছিলাম, -pdv - sdt। আয়তন যদি স্থির থাকে তাহলে প্রথমে আমরা স্থির তাপমাত্রা বের করলাম, এখন আয়তন স্থির থাকলে কি হবে, pdv = 0 হয়ে যাবে। তাহলে df = -sdt। sdt কে আমরা dt কে উভয় পক্ষে dt দ্বারা ভাগ করলে স্থির আয়তনে যদি হয় del f ডিভাইডেড বাই del t -s। এখন এই এর মানটা আমরা কোথায় বসিয়ে দিব, 2 নং সমীকরণে যদি বসিয়ে পাই। 6.2 নং সমীকরণটা দেখো কি ছিল, যে f = u - ts। f = u - u, এখানে s এর মানটা কত, মাইনাস, উপরে উভয় পক্ষে মাইনাস গুণ করে দাও, ডেল্টা f ডিভাইডেড বাই ডেল্টা t আসবে, তাই না? তাহলে এখানে মানটা বসিয়ে দিলে f = u + t * ডেল্টা f ডিভাইডেড বাই ডেল্টা t, যখন তোমার আয়তনটা স্থির থাকবে। এই সমীকরণকেই বলা হয় থমসনের সমীকরণ। বিজ্ঞানী থমসন 1855 সালে এই সমীকরণটি প্রতিষ্ঠিত করেন বলে একে থমসনের সমীকরণ বলা হয়। এখন আমরা পড়ব এনথালপি কি। গ্রিক শব্দ এনথালপিয়ান থেকে এনথালপি শব্দটি এসেছে। তো এনথালপিয়ান শব্দের অর্থ টু ওয়ার্মিং। এনথালপিতে দ্রুততাপও বলা হয়, হিট কন্টেন্ট। এটি একটি তাপগতীয় ফাংশন, একে আমরা নিম্নরূপে লিখতে পারি। t = এই এনথালপিকে ক্যাপিটাল H দ্বারা প্রকাশ, H = u + pv। হেলমহোল্টজের মুক্ত শক্তির ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, f = u - ts। এখানে কি হবে, H = u + pv। তো স্থির চাপে এটা আমরা একটা সমীকরণ দিলাম, H = u + pv। স্থির চাপে বা সমচাপ প্রক্রিয়ায় তাপ পরিবর্তনের মান মূল্যায়নের জন্য এনথালপি H কে ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ শক্তি u এর মতো u + pv বা H এর অবস্থা চলক ধরা হয়। এর মান সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে। সিস্টেমের এক অবস্থা থেকে অন্য অবস্থায় বিভিন্ন পথে পৌঁছালে সকল পথের জন্য এনথালপির পরিবর্তন dH এর সমান হবে। এর তাৎপর্য যদি ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা ধরে নেব যে স্থির চাপে একটা সিস্টেমের প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থার এনথালপি HI এবং HF। তাহলে উপরের সমীকরণ অনুযায়ী HI = UI + PVI লিখতে পারি। স্থির চাপ যেহেতু, এই কারণে চাপটা এখানে ফিক্সড থাকবে। চূড়ান্ত অবস্থার জন্য HF = UF + PBF। তাহলে এর দুটার মধ্যে পার্থক্য যদি আমরা নির্ণয় করি, পার্থক্য দ্যাট মিন্স এনথালপির পরিবর্তন যদি আমরা নির্ণয় করি, del H = কি হবে, HF - HI = UF - UI প্লাস পিটা কমন নিয়ে নিলে BF - BI। তাহলে আলটিমেটলি del H = পাইলাম del U + P del V। তাহলে এ থেকে বলা যায় যে স্থির চাপে এনথালপির পরিবর্তন হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং সম্প্রসারণজনিত যান্ত্রিক কাজের সমষ্টির সমান। আবার সমচাপ প্রক্রিয়ায়
তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে আমরা পেয়েছিলাম ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পিডিবি। এখানে পরিবর্তন আকারে দেখানো হলে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি হবে। তাহলে আমরা এখান থেকে উপর দুইটা সমীকরণ থেকে বলতে পারি ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল কিউ, অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায় এনথালপির বৃদ্ধির পরিমাণ সিস্টেম কর্তৃক শোষিত তাপের সমান। তো অ্যাট লাস্ট যে ফাংশনটা পড়ব এটা হলো গিবের অপেক্ষক বা তাপগতীয় বিভব জি। গিবের অপেক্ষক বা তাপগতীয় বিভব জিকে নিম্নরূপে সংজ্ঞায়িত করতে পারি। জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। এইচ ও এস অবস্থা অপেক্ষক বিদায় জি একটি অবস্থা অপেক্ষক, কারণ জি এর ফাংশন এইচ টিএস। এটি পথের উপর নির্ভর করে না, শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করে। তো জি এর কিছু তাৎপর্য রয়েছে। আমরা তাপমাত্রা স্থির অবস্থা যখন থাকবে তখন এই জি এর তাৎপর্য বর্ণনা করার জন্য আমরা দুইটা অবস্থা ধরে নেব। প্রাথমিক অবস্থা 1 মানে সেকেন্ড অবস্থাকে 2 হিসাবে কাউন্ট করব। তাহলে G1 ইজ ইকুয়াল টু H1 মাইনাস, যেহেতু টি এখানে স্থির, TS1 হবে। একইভাবে 2 নম্বর অবস্থার জন্য G2 ইজ ইকুয়াল টু H2 মাইনাস TH2। তো তাদের পরিবর্তন যদি আমরা বের করি, বিয়োগ করলে একটা সমীকরণ থেকে আরেকটা, তাহলে ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস আসে, যখন ডেল এইচ এবং ডেল জি যথাক্রমে এনথালপি এবং এন্ট্রপির পরিবর্তনটাকেই নির্দেশ করে। এখন একইভাবে আমরা যদি চাপটা স্থির ধরি, হ্যাঁ, তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডেল ইউ প্লাস পিডিবি। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্লাস এনথালপি থেকে যদি আমরা দেখি, তাহলে ডেল জি ইজ ইকুয়াল টু কী হবে, ডেল এইচের মানটা বসিয়ে দাও উপরের সমীকরণে, ডেল ইউ প্লাস পি ডেল বি মাইনাস টি ডেল এস। তাহলে ডেল কিউ সমান কত, ডেল কিউ ইজ ইকুয়াল টু টি ডেল এস। তাহলে তাপ টি ডেল এস যদি হয়, ডেল কিউর মানটা আমরা টি ডেল এসের পরিবর্তে ডেল কিউ বসিয়ে দিই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল ইউ মাইনাস ডেল কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডব্লিউ। তাহলে এই সমীকরণ মান যদি আমি উপরের সমীকরণ বসিয়ে দেই, তাহলে কি পাবো, ডেল জি ইজ ইকুয়াল টু পি ডেল ভি মাইনাস ডেল ডব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এগুলো ভালোভাবে যদি আগে জানা থাকে, তাহলে অবশ্যই তোমার এই তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র ব্যাখ্যা করার জন্য যে ফাংশনগুলো আমি এখানে বলছি, এগুলো তোমার কাছে খুবই সহজ মনে হবে। এই সমীকরণের ডান পার্শ্ব সিস্টেম কর্তৃক সম্পাদিত নিট কাজ নির্দেশ করে, অর্থাৎ তাহলে আমরা ডেল জি ইজ ইকুয়াল টু ডব্লিউ, নিট কাজ এখানে ডব্লিউ। উভয় পক্ষে যদি আমরা নেগেটিভ চিহ্ন নিই, তাহলে মাইনাস ডেল জি ইজ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ। সুতরাং স্থির তাপমাত্রা ও চাপে কোনো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মুক্ত শক্তির হ্রাস সিস্টেম কর্তৃক সম্পাদিত নিট কাজের সমান। হ্যাঁ, নিট কাজের সমান হবে। তাহলে আমরা এই ব্যাপার যা পড়িয়েছি এগুলো একটু দেখবে মনোযোগ সহকারে। তোমাদের একটু কাজ দিয়ে দিই। হ্যাঁ, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটা দেখবে এবং খাতায় লিখবে। তো তাহলে পরবর্তীতে আমরা যে বিষয়গুলো মানে স্লাইড আকারে পড়াবো সেগুলো হলো তোমার গিবস হেলমহোল্টজের সমীকরণ, তারপর তোমার নার্নস্ট হিট থিওরাম, এগুলো আমরা দেখাবো। হ্যাঁ, এই কারণে তোমার ওই তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রটা একটু দেখে রেখো। আর প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র যে টপিকগুলো আছে এগুলো একটু চোখ বুলিয়ে নিলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো অনেক সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।